কল্পনা করুন একটা শান্ত নদীর পাড়। প্রতিদিনের মতো স্বাভাবিক সকাল, কিছু মানুষ মাছ ধরছে। কিন্তু 2025 সালের 3 মার্চ সকাল 7:30 পুনের সরলা গ্রামের কাছে নীরা নদীর পাড়ে এই স্বাভাবিক সকালেই হঠাৎ একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। মাছ ধরতে গিয়ে এক জেলের চোখ পড়ে নদীর জলের উপরে ভাসতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের উপরে। প্রথমে মনে হয় সাধারণ আবর্জনা, কিন্তু কাছে যেতেই বোঝা যায় এর ভিতরে এমন কিছু আছে যা দেখলে রক্ত হিম হয়ে যায়। ব্যাগটা টেনে তোলার সঙ্গে সঙ্গেই চারিদিকে ছড়িয়ে পড়ে একটা তীব্র পচা গন্ধ। মুহূর্তের ভিতরেই সবাই বুঝে যায় এটা কোনো সাধারণ আবর্জনা নয়। হাত কাঁপতে কাঁপতে ব্যাগটা তুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি অর্ধক্ষত মৃতদেহ। মৃতদেহের হাত পা শক্ত করে বাঁধা ছিল, আর গলায় একটা কালো দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। জলের মধ্যে থাকার কারণে মুখ ফুলে বিকৃতি হয়ে গিয়েছিল, চেনা প্রায় অসম্ভব। কিন্তু এতটুকু বুঝতে বাকি থাকেনি যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল একটা ঠান্ডা মাথায় করা ভয়ঙ্কর অপরাধ। খবর পেয়ে রাজগড় পুলিশ স্টেশনের ইন্সপেক্টর রাজেশ গাওয়ালি তার টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সেই ব্যাগ থেকে লাশটি বের করা মাত্রই উপস্থিত সবার শরীরে কাঁটা দিয়ে ওঠে। স্পষ্ট বোঝা যায় হত্যাকারী সমস্ত প্রমাণ মুছে ফেলতে চেয়েছিলেন, কিন্তু নীরা নদী সেই গোপন রহস্য লুকিয়ে রাখতে দেয়নি। লাশের এই ভয়ঙ্কর অবস্থা দেখেই পুলিশের সামনে একটা প্রশ্ন উঠে আসে, এই দেহটা কার? মুখ ফুলে বিকৃত, কোনো পরিচয়পত্র নেই, আশেপাশের কেউ তাকে চিনতেও তো পারছে না। পুরো ঘটনাটাই তখন পুলিশের কাছে একটা একেবারেই ব্লাইন্ড কেস। এরপর পরিচয় জানার আশায় পুলিশ গ্রামের এক বাড়ি থেকে আর এক বাড়িতে ঘোরাঘুরি শুরু করতে লাগলো। সবাইকে জিজ্ঞাসা করা হলো, কিন্তু কোথা থেকে কোনো সূত্র মিলল না। এমনকি যেসব মাছওয়ালা লাশটিকে প্রথমবারের জন্য দেখেছিল তারাও স্পষ্ট করে বলল, আমরা এমন কাউকে আগে কখনোই দেখিনি। কিন্তু ইন্সপেক্টর রাজেশ গাওয়ালি হাল ছাড়লেন না। তিনি লাশটি ফরেনসিক টিমের হাতে তুলে দিয়ে নিজে দাঁড়িয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে থাকেন। মৃতদেহের প্রতিটি কাপড়, প্রতিটি সেলাই। ঠিক তখনই তার চোখে পড়ে মৃতদেহের শার্টের ভিতরে থাকা একটি ছোট্ট টেইলার ট্যাগ। ট্যাগে লেখা ছিল হরসপুর পুনে, শ্রী গণেশ টেইলরিং। এখন পুলিশের কাছে এই ছোট্ট টুকরো কাপড়ই হয়ে ওঠে পুরো রহস্য ভাঙার সম্ভাব্য চাবিকাঠি। একই সাথে পুলিশ আরেকটি গুরুত্বপূর্ণ চিহ্ন খেয়াল করে, মৃতদেহের ডান হাতে থাকা একটি ট্যাটু, যাতে ওম লেখা ছিল। অনেকক্ষণ জলের ভিতরে থাকার পরেও ট্যাটুটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। ইন্সপেক্টর রাজেশ গাওয়ালি বুঝে যান এই ট্যাটু আর শার্টের ট্যাগ ধরেই তদন্ত শুরু করা যায়। দেরি না করেই পুলিশ পৌঁছে যায় হরপশের শ্রী গণেশ টেইলরিং এর কাছে। পুলিশের কথা শুনে দোকানদার প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরে পুরো ঘটনা শুনে সে সাহায্য করতে রাজিও হয়ে যায়। দোকানদার জানায়, হ্যাঁ স্যার, এই শার্টটি আমি সেলাই করেছি, মাত্র 3 দিন আগেই আমি ডেলিভারি দিয়েছি। লোকটার নাম সিদ্ধেশ্বর ভিসে, হরপশেই থাকে। এই নামটা শোনার পরপরই পুলিশের মনে হয় তারা সঠিক দিকেই এগোচ্ছে। নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ সরাসরি সিদ্ধেশ্বর ভিসের বাড়ির দিকে যায়। সিদ্ধেশ্বরের বাড়িতে পৌঁছে পুলিশ দরজায় কড়া নাড়তেই তার স্ত্রী যোগিতা দরজা খুলে দেয়। পুলিশ সরাসরি প্রশ্ন করে, সিদ্ধেশ্বর কোথায়? যোগিতা জানায়, কাল সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছে, আর ফেরেনি, তাই থানায় নিখোঁজের ডায়েরি করেছি আমি। এরপর পুলিশ যোগিতাকে লাশ দেখাতে নিয়ে যায়। মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে মুখ চেনা প্রায় অসম্ভব, কিন্তু মৃতদেহের ডান হাতে থাকা ওম ট্যাটু দেখা মাত্রই যোগিতা হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে। সে বলে ওঠে, ওটা আমার স্বামী, আমারই স্বামী সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর বিশে ছিলেন হরপসরের এক সাধারণ ফ্যাক্টরি কর্মী। সৎভাবে কাজ করতেন তিনি। পরিবারের দায়িত্বই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় একটি ছোট্ট টেলারের ট্যাগ আর ডান হাতের ওম ট্যাটুই তার পরিচয় আর মৃত্যুর রহস্য সামনে নিয়ে আসে। এখন পুলিশের সামনে একটাই প্রশ্ন,
কে এবং কেন এই নির্দোষ মানুষটাকে এমনভাবে খুন করলো? ওয়েলকাম, আমি শাহিদ, আর আজকের কেস দ্য কেস অফ সিদ্ধেশ্বর ভিসে মার্ডার কেস। সিদ্ধেশ্বর ভিসের পরিচয় নিশ্চিত হলেও খুনির ঠিকানা তখনও অজানা। পুলিশের সামনে এখন দুটো বড় প্রশ্ন: কিভাবে এই হত্যাকাণ্ড ঘটল, আর কেন একজন সাধারণ মানুষকে এমন নির্মম মৃত্যুর মুখে ফেলে দেওয়া হলো। ইন্সপেক্টর রাজেশ গাওয়ালি দ্রুত দুইটি তদন্ত টিম গঠন করলেন। একটি টিম নদীর পাড় ও গ্রামের রাস্তায় ছড়িয়ে পড়ে। তারা লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদ করে এবং সাক্ষী খুঁজতে থাকে। অন্য টিম বাড়ি থেকে শুরু করে সিদ্ধেশ্বরের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করছে, যাতে একেবারে খুনির পেছনের আসল কারণ সামনে আসে। প্রথম বড় ক্লু আসে মোবাইল টাওয়ার ডেটা থেকে। এর আগে যোগিতা পুলিশকে বলেছিল যে সিদ্ধেশ্বর কাজের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু ফোনের লোকেশন চেক করার পর দেখা যায় হত্যার সময়, অর্থাৎ তার লাস্ট লোকেশন, সিদ্ধেশ্বরের ফোন সরাসরি তার বাড়ির কাছেই সক্রিয় ছিল। এই তথ্য পুলিশকে একটি বড় প্রশ্নের মুখে ফেলে। তাহলে কি হত্যা বাড়ির কাছাকাছি ঘটেছে? সঙ্গে সঙ্গে পুলিশের সন্দেহের নজর পড়ে যোগিতার দিকে, কারণ মোবাইল ডেটা আর সময়ের মিল কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। তদন্ত এগোতে গিয়ে পুলিশ গ্রামের মানুষদের কাছে তথ্য জানতে শুরু করে। গ্রামের মানুষজন বলে সিদ্ধেশ্বর আর যোগিতার ঘরে প্রায় ঝগড়া হতো, চিৎকার চেঁচামেচি সারাক্ষণ চলতে থাকতো। এক পাড়া প্রতিবেশী আরও বলল, অনেকবার দেখেছি যোগিতা রাতেও কারোর সঙ্গে ফোনে কথা বলছিল, আর সিদ্ধেশ্বর মাঝে মাঝে তার সঙ্গে ঝগড়া করে তা থামানোর চেষ্টা করত। পুলিশ যখন যোগিতার ফোন রেকর্ড খতিয়ে দেখতে শুরু করে, আর এখানেই তাদের সামনে আসে একটা বড় ধাক্কা। গত 3 মাসে যোগিতার ফোনে একটি নাম্বার থেকে 500 বারেরও বেশি কল এসেছে। কলের মালিক ছিল শিবাজি সুতার, একজন ট্রাক ড্রাইভার। তিনি তুলজাপুরে থাকলেও প্রায়ই পুনে হরপসের রাস্তায় আসা যাওয়া করতেন। কল ডিটেল দেখার পর স্পষ্ট হয় রাত 12টার পরেও তারা ফোনে কথা বলেছিল, যা পুলিশকে আরও সন্দেহের দিকে নিয়ে যায়। পুলিশ তখন শিবাজির ফোন লোকেশন খতিয়ে দেখতে শুরু করে। দেখা যায় 3 মার্চ সন্ধ্যায় তার ট্রাক হরপসের কাছেই ছিল, ঠিক সিদ্ধেশ্বরের বাড়ির কাছেই। আরও নিশ্চিত করতে তারা সিসিটিভি ফুটেজে পরীক্ষা করে। ফুটেজে দেখা যায় রাত 8টায় শিবাজির ট্রাক হরপসের রাস্তায় ঠিক যোগিতার বাড়ির কাছেই গিয়েছিল। আর এখানেই আসে একটি বড় মোড়। প্রথমে পুলিশ ভাবছিল হয়তো হত্যার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ বাইরের কেউ, ব্যবসায়িক কোনো শত্রু, গ্যাং বা অন্য কেউ, কিন্তু ডিজিটাল প্রমাণ আর প্রতিবেশীর তথ্য বলছিল আসলে খুনি ছিল ঘরেরই মানুষ। তদন্তে স্পষ্ট হয় যোগিতা ভিসে আর শিবাজি সুতার একত্রিত হয়ে পরিকল্পনা করেছিল সিদ্ধেশ্বরকে হত্যা করার জন্য। পুলিশের হাতে এখন দুটো নাম, যোগিতা ভিসে এবং শিবাজি সুতার। ডিজিটাল প্রমাণ, কল রেকর্ড এবং লোকেশন ডেটা সবকিছু তাদের বিরুদ্ধে। অভিযোগের প্রমাণ দেখে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে যোগিতাকে সংক্ষিপ্তভাবে আলাদা করা হয় এবং তাকে প্রশ্ন করা হলো, তোমার স্বামীকে কে মারল? প্রশ্ন শুনে যোগিতার মুখে ভয় দেখা যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়। যোগিতা তখন একই রকম কথা বারবার বলছিল, আমি জানি না স্যার, আমি জানি না। সে কাজে গিয়েছিল আর বাড়িতে ফেরেনি। এরপর পুলিশ বলল, তোমার ফোন লোকেশন তো তোমার বাড়িতেই ছিল। চাপ বাড়তেই যোগিতা কাঁদতে শুরু করলো। সে বলল সে সব সময় সন্দেহ করত, আমাকে মারধর করত, আমি কিছুই জানি না। এরপর মিথ্যার আড়ালে ধীরে ধীরে সত্যের কিছু আভাস বের হতে লাগলো, কিন্তু এখনো সে স্বীকার করল। এরপর শিবাজি সুতারকে তার ট্রাকের কাছেই ধরা হয়। পুলিশ জিজ্ঞাসা করলো, তোমার ট্রাক সিসিটিভি ফুটেজে আছে, হরপসে রাত 8টার দিকে তুমি কেন ছিলে, ওখানে কি করছিলে? শিবাজি প্রথমে শক্ত হয়ে বলল, আমি শুধু মাল বইতে গিয়েছিলাম, যোগিতাকেও আমি চিনি না। এরপর পুলিশ যোগিতার ফোনে 500রও বেশি কলের তথ্য তাকে দেখালো। প্রমাণ দেখে শিবাজির মুখ বন্ধ হয়ে গেল। পুলিশ এরপরে দুজনকে একসঙ্গে মুখোমুখি করলো। যোগিতা শিবাজিকে দেখে চিৎকার করে উঠল, তুমি কিছু বলো না। শিবাজি মাথা নিচু করে বলল, স্যার আমরা কিছুই করিনি। কিন্তু সামনে মোবাইল টাওয়ার ডেটা, সিসিটিভি ফুটেজ এবং পাড়া প্রতিবেশীর সাক্ষী, সব প্রমাণ যখন উন্মুক্ত হয়, দুজনার মুখের রং পাল্টে যায়। গ্রেপ্তারের মুহূর্ত এসে গেলে পুলিশ যখন যোগিতার হাতে হাত করা পড়ালো, সে হুঁশিয়ারি দিয়ে কেঁদে উঠল,
আমার বাচ্চাকে কে দেখবে? অন্যদিকে শিবাজি আতঙ্কে চিৎকার করতে করতে বলল, স্যার আমাকে ফাঁসিতে ঝোলানো হবে, দয়া করে আমাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশের সামনে তখন আর কোনো বিকল্প পথ ছিল না, প্রমাণ স্পষ্ট, তাই তারা আইনের পথেই চলল। যখন তাদেরকে জেরার ঘরে নিয়ে যাওয়া হলো তখন সত্যিকারের ভাঙন শুরু হলো। 6 ঘন্টা ধরে কঠোর জেরার পর প্রথমে যোগিতা ভেঙে পড়ল। কেঁদে কেঁদে বলল, সিদ্ধেশ্বর আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল, আমরা আর পারলাম না, তাই তাকে শেষ পর্যন্ত হত্যা করতে বাধ্য হয়েছি। শিবাজি তার পাশে বসে মাথা নিচু করে কাঁদছিল। যোগিতার মুখ থেকে বেরোলো, আমরা শুধু নিজেদের জন্য একটা জীবন চেয়েছিলাম। এই শব্দগুলো শুনে পুলিশের মন ভারী হয়ে গেলেও প্রেমের নামে সংঘটিত হত্যার এই নৃশংসতা তাদের সামনে স্পষ্ট হলো। দুজনকে তখন ফরমালি গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হলো। এখন প্রশ্ন হলো, কেন এই হত্যাকাণ্ড ঘটল? কি এমন পরিস্থিতি তৈরি করলো যে একজন সাধারণ মানুষকে শেষ পর্যন্ত হত্যা করতে হলো? 2018 সালের জুন মাস। সেই সময়ই ঘটে গেছে যোগিতার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটা, তার বিয়ে। যোগিতার বিয়ে হয়েছিল জোর করে, যদিও তার হৃদয় তখনও শিবাজি সুতার সঙ্গে প্রেমে ভরা ছিল। শিবাজি ছিলেন তুলজাপুরের একজন ট্রাক ড্রাইভার, সহজ সরল, তার কাজে ব্যস্ত, নিজের মতো জীবন গড়ার স্বপ্ন দেখা একটা মানুষ। কিন্তু যোগিতার পরিবার তাদের মন মতো পথ বেছে নিল। তারা বলল, ট্রাক ড্রাইভারের সঙ্গে বিয়ে হবে না। সিদ্ধেশ্বর ভিসে শহরের একটা ফ্যাক্টরিতে কাজ করে, স্থির আয় আছে, সংসারও চালাতে পারবে। এই কথা শুনে যোগিতা কান্নাকাটি করলো, চিৎকার করলো, নিজের মনের কথা বলল, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। পরিবারের চাপে পড়ে যেন বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হলো তাকে। এবং ঠিক এই সময়েও শিবাজি অন্য একজনের সঙ্গে জীবন কাটানোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর এই জোর জবরদস্তির মধ্যেই শুরু হয় সেই গল্প যেখানে প্রেম, বাধা এবং অপছন্দ মিলিয়ে একটি নির্মম পরিণতির দিকে ধাবিত হলো। দিনগুলো কাটতে লাগলো। সিদ্ধেশ্বর একজন দায়িত্বশীল মানুষও ছিল, সংসার চালাতো, যোগিতাকে যত্নে রাখতো, এমনকি তাদের একটি 7 বছরের কন্যা সন্তানও ছিল। কিন্তু যোগিতার হৃদয়ে শিবাজির ছবি পুরোপুরিভাবে তখনও মুছে যায়নি। শিবাজির ট্রাক পুনেতে আসতো, তাই হরপসের উপর দিয়ে যেত। একদিন রাস্তায় দুজনের চোখে চোখ পড়ে যায়, অর্থাৎ শিবাজি এবং যোগিতার চোখে চোখ পড়ে যায়। প্রথমে ছোট আলাপ, কেমন আছো, এর মধ্য দিয়ে শুরু হলো চ্যাট, তারপর নম্বর আদান প্রদান, শেষ পর্যন্ত রাত জেগে ফোনে কথা বলে। তাদের প্রেম ফিরে এলো, কিন্তু এবার গোপনে। শিবাজি ট্রাক থেকে নামতো, যোগিতা বাড়ি থেকে চুপচাপ বার হয়ে যেত। হোটেল, পার্ক, গাড়ির পিছন, চোরের মতো তারা মিলিত হতো। আর এই মিলনের প্রমাণ ছিল 500-এর বেশি ফোন কল। কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। সেই ভয়ঙ্কর দিন 3 মার্চ 2025 সিদ্ধেশ্বর ফ্যাক্টরি থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরল। দরজায় খুলতেই তার চোখ পড়ল, যোগিতা আর শিবাজি একসাথে। এই দৃশ্য দেখে সিদ্ধেশ্বরের পা কেঁপে উঠল, চিৎকার করলো, তোমরা এসব কি করছো আমার ঘরের ভিতরে? শিবাজি উঠে পড়ল। পরিস্থিতি এক মুহূর্তে উত্তেজিত হয়ে গেল এবং তারা মারামারি শুরু করলো। সিদ্ধেশ্বর চিৎকার করে বলল, তোকে ছাড়বো না যোগিতা, আমি তোকে ছাড়বো না। যোগিতার মনে ভয়, রাগ, লজ্জা সবকিছুই একসঙ্গে জেগে উঠল। সে মনে মনে ভাবল, এই স্বামী আমার জীবন শেষ করে দিচ্ছে, শিবাজির সঙ্গে না থাকলে আমি বাঁচব না। যোগিতা পাগলের মতো সিদ্ধেশ্বরের দিকে ঝাঁপ দিল। শিবাজিও সঙ্গে এসে সাহায্য করলো। দুজনে মিলে সিদ্ধেশ্বরের গলা টিপে ধরলো। সিদ্ধেশ্বর ছটফট করতে লাগলো, ছাড় ছাড় আমাকে বলতে চাইলো, কিন্তু তার মুখ থেকে কোনো রকমের শব্দ বার হলো না। প্রায় 5 মিনিট ধরে তারা তার গলা টিপে ধরে রাখলো। শেষ পর্যন্ত সিদ্ধেশ্বরের শরীর নিথর হয়ে পড়ল। এরপরে যোগিতা কাঁদতে লাগলো আর বলল, আমরা কি ঠিক কিছু করলাম? তখন শিবাজি কণ্ঠ কাঁপিয়ে বলল, এখন আর পিছনে ফেরা যাবে না, লাশটা আমাদের সরাতে হবে। তারা সিদ্ধেশ্বরের হাত পা দড়ি দিয়ে বাঁধল, প্লাস্টিকের একটি পেপারের মধ্যে তার দেহটা ভরল। রাত প্রায় 12টার দিকে স্কুটার বোঝাই লাশ নিয়ে নীরা নদীর পাড়ে চলে গেল। তারা নদী সব ভাসিয়ে নেবে এই ভেবে তারা প্লাস্টিকের ব্যাগটি নদীর জলে ছুড়ে দেয়। এখন যোগিতার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে সে বলতে চাইছে, সিদ্ধেশ্বর আমার জীবনের কষ্টের ছায়া ছিল, শিবাজির জন্যই আমি সবকিছু সহ্য করেছিলাম, কিন্তু বেঁচে থাকলে সে আমাকে কখনোই ছাড়তো না, সেজন্য আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না।
শিবাজির দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ শিবাজির কথা অনুযায়ী সে বলেছিল, আমি যোগিতাকে ভালোবাসি, আমি শুধু আমাদের ভালোবাসা চেয়েছিলাম, আর এর জন্য অন্য কোনো উপায়ও ছিল না, তাই বাধ্য হয়ে আমরা তাকে খুন করেছি। একটা ভুল ধারণা আছে জানেন তো, যে প্রেম মানেই মনে হয় সব কিছুই পাওয়া যায়। দুজন সাধারণ মানুষ তাদের চাওয়া ভালোবাসার জন্য এক রাতের মধ্যে তারা খুনি হয়ে উঠল। এখন প্রশ্ন হলো, এই খুনের জন্য আসল দায়ী কে? যোগিতা, যে স্বামীর সংসার ছেড়ে প্রেমের পিছনে ছুটছিল, নাকি শিবাজি, যে অন্যের ঘরে ঢুকে একটা পরিবার ভেঙে দিয়েছিল, নাকি সিদ্ধেশ্বর, যে সন্দেহ আর চাপ দিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছিল? তো প্রিয় দর্শক, অবশ্যই এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, প্রেম করা যাবে কিন্তু সীমা মেনে। নিজের আবেগের জন্য অন্যের জীবন নষ্ট করার কোনো অধিকারই কারণ নেই। মনে রাখবেন, খুন কখনোই কোনো সমাধান হতে পারে না। একটি ভুল সিদ্ধান্ত একটা মানুষের জীবন পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে পারে। আর একটা জিনিস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন যে যোগিতা এবং শিবাজির শাস্তি কি হওয়া উচিত। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।